মাঝে মাঝে আমি এই যে ঢাকা শহরে বাইক চালাই আর আকাশে উড়ে যাওয়া প্লেনের দিকে তাকাই, ভাবি যে প্লেনের থেকে নিচে তাকালে শহরটা কত সুন্দর আর পরিষ্কার লাগে, কিন্তু আসলে যে রাস্তাঘাটের নিচে কি বিচ্ছিরি অবস্থা। আরে রাস্তাঘাট তো তাও বুঝলাম, কিন্তু এখানে এমন এমন কিছু জিনিস দেখা যায়। ওই দেখো ইচিং বিচিং খেলে বেড়াচ্ছে রাস্তার ভিতরে। মানে এমন এমন সব প্রাণী থাকে আমাদের দেশে, বুঝতে পারলে তো। মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এটা আসলে একটা মাল্টিভার্স। মানে মনে করো যে নিত্য নতুন অ্যাভেঞ্জার সব রাস্তাঘাটেই ঘুরে বেড়ায়। এই দেখো বলতে না বলতেই চলে আসছে। মানে বাংলাদেশে বাইক চালাতে গেলে কিছু আবোল তাবোল সিন তোমার প্রতিদিন মনে করো যে দেখাই লাগবে। হ্যাঁ অবশ্য হবে না কেন, যেখানে পুলিশের গাড়ি মাঝে মাঝে রং সাইড দিয়ে আসতে দেখা যায়, সেখানে তো নর্মাল মানুষজন এসব করার মোটিভেশন পাবেই, তাই না? তোমরা রং সাইড দিয়ে আসছো কিসের জন্য? ঠিকই আছে, আমি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমার সামনে এসে উল্টোপাল্টা কোনো কিছু করলে নেক্সট ভিডিওতে তুমিও সামনে চলে আসবা, কিন্তু আসলে যে সামনে পুলিশের গাড়ি চলে আসবে এটা আমি কল্পনাতেও ভাবিনি, বিশ্বাস করো। যদিও ঢাকা শহরে বাইক চালাতে গেলে আসলে সামনে যে কখন কি চলে আসে বলা কঠিন, মানে যখন তখন যা তা হয়ে যেতে পারে, বুঝতে পারলে? মানে সামনের রাস্তা খালি পাওয়ার জন্য মনে করো যে ভোরবেলা হচ্ছে তো একেবারে পারফেক্ট টাইম, একেবারে পুরো রাস্তায় খালি থাকে। কিন্তু ভর দুপুরবেলা যে রাস্তার অবস্থা কি থাকে, আর দেখো যে যার ইচ্ছা মতো রাস্তা পার হচ্ছে। হ্যাঁ অথচ সামনে জেব্রা ক্রসিংটা পুরোটাই খালি, মনে হচ্ছে যে আমি কোনো শিশু পার্কের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি। যদিও আমরা বাইকাররা একদিক দিয়ে অনেক লাকি যে রাস্তাঘাটে হাজার জ্যাম থাকলেও আমরা একটা চিপা চাপা পাইলেই ওর ভিতর দিয়ে মনে করো যে একেবারে সামনের দিকে চলে যেতে পারি। আর তোমরা যারা গাড়ি চালাও তারা মনে করো যে চার চাকা নিয়ে রাস্তায় জ্যামে দাঁড়ায় থাকবে, আমরা বাইকাররা তোমাদের পাশ দিয়ে বেরোয় চলে যাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে সে যত বড় জ্যামই তোমরা পাকাও না কেন, হ্যাঁ দেখবা যে আমরা বাইকাররা ওখানে এসে একদম বুকে সৎ সাহস নিয়ে জটলাটা বোঝার চেষ্টা করছি। তারপর দেখবা তোমরা গাড়ি নিয়ে যেখানে বসেছিলে ওখানেই বসে আছো, আর তোমাদের সামনে দিয়ে কিভাবে সিস্টেম করে আমরা ওই জায়গা থেকে বাইরে চলে আসছি। জানি যারা গাড়ি চালাও তাদের হয়তো বা এরকম সময় হেভি আকারে মিজাজ খারাপ হয়, এখনো হয়তো বা হচ্ছে। এখন একটা সত্যি কথা বলি, আমি যখন গাড়ি চালাই না তখন আমারও বাইকারদের এসব কাজ বাজ দেখলে মিজাজ খারাপ হয়। এখন চুপচাপ বসে ভিডিও দেখো, আই লাভ ইউ টু। তবে হ্যাঁ মাঝে মাঝে তোমরা ফাঁকা রাস্তায় গাড়ি ঘোরাতে যায় একদম জ্যাম ট্যাম বাদে একাকার অবস্থা করে ফেলো। যেমন ধরো যে এই গাড়িটা গেলে ওখানে জ্যাম বাঁধা শুরু হবে, আর তোমরা জ্যাম বাদাও আর যাই করো, ওর ভিতর দিয়ে জায়গা থাকলে আমরা বাইকাররা ফচাং করে ব্রেক মেরে ওর ভিতর দিয়ে কিন্তু বাইরে চলে আসবো। এই জন্য তোমরা কিন্তু মাইন্ড করতে পারবা না, ঠিক আছে? অবশ্য আমরা মাঝে মাঝে এভাবে বের হয়েও তেমন কোনো লাভ হয় না, বুঝতে পারলে তো। কেন জানো? এই দেখো কাহিনীটা দেখো, মানে মনে হচ্ছে যে ও বাড়ির থেকে নিয়ত করে বাইর হয়েছে, হ্যাঁ যে আজকে শালা কোনো হর্নই শুনবো না। সুতরাং দেখো গাড়ি চালাই আর বাইক চালাচ্ছি তো আমরা ওই বাংলাদেশে, তাই না? মানে হর্ন কেন, এদের কানের গোড়ায় যায় যদি বোমও ফাটাও তাও দেখবা যে রয় সুষম গতিতে আগাতে থাকবে, হ্যাঁ কানেই করবে, ওরা সাইড দাও। হ্যাঁ ওরা ঠসা কোথাকার। আমি আগেও বলেছিলাম যে এমন প্রাণীদের জন্য রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয়। ও আমি তো বলতেই ভুলে গেছি, আমি তো আবার অ্যাক্সিডেন্ট করেছি। আরে সে এক মাথা নষ্ট অ্যাক্সিডেন্ট। আরে মাথা নষ্ট মানে মাথা তো মনে করো যে ফাটিয়ে যেত যদি অ্যাক্সিডেন্টের টাইমে এই হেলমেট আমার পরা থাকতো, কারণ এর তো কোনো সেফটিই নাই। কিন্তু কপাল ভালো যে ওই সময় আমার এই LS2 হেলমেটটা পরা ছিল। আরে মনে করো যে আমার সামনে একটা গাড়ি হেভি জোরে যাচ্ছিল, বুঝতে পারলে তো, কিন্তু হঠাৎ করে গাড়িটা ব্রেক মারি, কিন্তু আমি ব্রেক মারিনি, আমি ডিরেক্টলি গাড়ির যা ঢিপ মারি দিচ্ছি, কিন্তু তারপরে না অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা কাজ বলো তো, গাড়ির পিছনের কাঁচ মাছ ফেটে গেছে কিন্তু আমার মাথার কিচ্ছু হয়নি, যা গেছে আমার এই হেলমেটের উপর দিয়ে গেছে। যদিও আমার বাইকের অনেক জায়গা ভেঙে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে এই হেলমেটের কারণে আমি বেঁচে গেছি। কিন্তু আমার এই জঙ্গলি মার্কে এই হেলমেট পরা থাকলে আমার টাক ফেটে যে কই চলে যেত, এই মোটো ব্লগ 2 আর বের হতো না, বিশ্বাস করো। একটা কথা সিরিয়াসলি বলি, জীবনের মূল্য কিন্তু সময়ের থেকে অনেক বেশি, এমনকি জীবনের মূল্য কিন্তু হেলমেটের থেকে অনেক বেশি। সুতরাং হেলমেট কিনলে LS2 এরকম একটা ভালো হেলমেট কিনে রাখবা, তারপরে ইচ্ছা মতো অ্যাক্সিডেন্ট করবা, কোনো সমস্যা নেই। আরে কি বললাম, মাথা টাথা খারাপ হয়ে গেছে। আরে মাথা তো খারাপ হবেই, বাংলাদেশে বাইক চালালে কারো মাথা ঠিক থাকে? হ্যাঁ দাঁড়াও, কোলের ভিতর চলে আসছে দেখো। যদিও ফ্লাইওভারের উপরে ফাঁকা রাস্তায় মনে করো যে বাইক চালালে আমার মাথায় একেবারে ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ কিন্তু মাথায় আগুন ধরে যায় তখন যখন কোনো একটা জরুরি প্রয়োজনে আমি ধরো যাচ্ছি, হ্যাঁ তখন ফ্লাইওভারের উপরে জ্যাম বাঁধার পরে যখন নিচে তাকায় দেখি যে নিচেই খালি ছিল, তখন কি বলতে ইচ্ছা হয় তোমরাই বলো। আরে ঘুমাচ্ছে এর ভিতরে। মানে সত্যি কথা বলতে ঢাকা শহরে বাইক চালাতে গেলে মিজাজ ঠিক রাখাটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার। এই যেমন ধরো এই CNG ওয়ালার কাজ দেখো, সে নিজেও যাবে না আমাদেরকেও যেতে দেবে না, কি বলতে ইচ্ছা হয়। ওই দেখো দেখো সামনে কিন্তু জায়গা ছিল, হ্যাঁ শয়তানি করে বসেছিল, আবার থামেছে। আচ্ছা ও করছেটা কি, ও নিজেও যাচ্ছে না আমাদেরও পথ আটকে রেখে দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, বেরোয়নি, হ্যাঁ বেরিয়ে গেছি।
মানে শান্তি করে যে একটু বাইক চালাবো, দেখেছো তো আমি মেজাজ কিভাবে ঠিক রাখবো তুমি বলো। এই দেখো আর একদম উসামা বিন হুসাইন বল, হ্যাঁ। আর পিছনের জন তো বাসার থেকে নামেই মোবাইল বের করে দেখলো যে রাজব্রোর মোটো ব্লগ 2 অলরেডি আপলোড হয়ে গেছে, হ্যাঁ। আসলে নিজেও এই ভিডিওর ভিতরে আছে। মোটো ব্লগ 1-এ তো মনে করো যে আমি আমার বাইক দুটো সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, কিন্তু লজ্জায় আমি আমার বাইকের ইঞ্জিন সম্পর্কে কোনো কিছু বলতে পারিনি, বুঝতে পারলে তো। বাজারের ওইসব নকল ইঞ্জিন অয়েল দিতে দিতে মনে করো যে আমার বাইকের ইঞ্জিন পুরো ঝাঁঝরা হয়ে গেছিল, কারণ আমার ইঞ্জিনের অবস্থা তখন যা ছিল আর ইচ্ছে আমার তো মাঝে মাঝে মনে হতো যে আমি বাইক না সিএনজি চালাচ্ছি। কিন্তু এখন আমি আল্লাহর রহমতে অনেক সুখে আছি, কারণ এখন আমি একটা জেনুইন ইঞ্জিন অয়েল পাইছি, আর এই ইঞ্জিন অয়েলটার নাম হচ্ছে যে স্যাপসল। তোমরা অনেকেই বলতে পারো যে আমি মনে হয় প্রমোট করছি বলে ভালো ভালো কথা বলছি, কিন্তু আমি প্রমোট করার জন্য তো আমার নিজের বাইকের টেস্ট মারবো না, তাই না? সুতরাং আমি যেটা বলছি আমি বুঝে শুনেই বলছি, বুঝতে পারলে তো। আর আমার মতো তোমরাও বলবা যখন তোমরাও এই ইঞ্জিন অয়েলটা ইউজ করবা। প্রথম আমার ভেতে হেঁটে দিতে একটু টেনশন হচ্ছিল, কারণ এটা একটা স্পোর্টস বাইক, কিন্তু দেওয়ার পরে কি হয়েছে জানো? ভিতরে এখন পুরো আলট্রা স্মুথ হয়ে গেছে। ভিতরিতে এরকম পারফরমেন্স পাওয়ার সাথে সাথে মনে করো যে আমি এই বাইকেও স্যাপসল দিয়ে দিলাম। এখন তো মনে হচ্ছে যে এই বাইকের সাথে পাখা লাগাই দিলে আকাশে উড়িয়ে চলে যেতে পারে। আর আরেকটা কারণে এই ইঞ্জিন অয়েল সম্পর্কে একটু কনফিডেন্টলি বলছি, কারণ সত্যি কথা বলতে আমি আমার বাইক কেমন যেন মানে একটু রাফ ইউজ করার মতো ইউজ করি, বুঝতে পারলে তো। হ্যাঁ আমি জানি V3 অনেক পাওয়ারফুল একটা বাইক, কিন্তু আমার এই বাইকে আমি যে পরিমাণে প্রেশার দিচ্ছি সেই তুলনায় এতে তেমন কোনো মেজর প্রবলেমই দেখা দিনি, বিশ্বাস করো। কিন্তু এই সেম পরিমাণে প্রেশার আমি V3-তে দিয়ে দেখেছি, আমার অলরেডি V3 থ্রোটল বডি, রকার, ক্যামশাফট তিনটাই আমার ভেঙে ফেলা কমপ্লিট। আর আমার কাছে মনে হয় যে V3-র একটুর থেকে একটু কিছু হলেই মানে তাকে হসপিটালে নিয়ে দৌড়ানো লাগবে, সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে। আর সেখানে আমার এই বাইকটা দেখো দেখো সে সাঁতারও কাটতে পারে। সেদিন তো রীতিমতো আমার মনে হচ্ছিল যে আমি বাইক না আমি স্পিড বোট চালাচ্ছি। তাই বলে তোমরা আমার দেখা দেখি পানের ভিতরে এসব করতে যায়, কিন্তু তোমাদের বাইক নিয়ে পুকুরের ভিতরে যে লাভ মারো না কিন্তু, খবরদার। পরে তোমাদের বাইক নষ্ট হয়ে গেলে কিন্তু আমি দায়ী না, আগেই বলে রাখলাম। কারণ আমি আমার বাইক ইউজুয়ালি যেভাবে ইউজ করি তাতে ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি 1500 কিলো পরেই ধরো নষ্ট হয়ে যায়। সোজা বাংলা কথা, আমি রীতিমতো মাঝে মাঝে আমার বাইকের উপর অত্যাচার করি। কিন্তু লাস্ট 3 মাস ধরে আমি ইঞ্জিন অয়েলটা ইউজ করছি, এটার ভিসকোসিটি মনে করো যে আমি টানা 2500 কিলো পর্যন্ত একদম ঠিকঠাক পাইছি। যদিও এখন বাইক নষ্ট হওয়ার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, কারণ বাইকে তেল ভরলেও বাইক নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমাদের ঢাকা শহরের কিছু তেলের পাম্প এরা এমন মার্কা মারা কিছু জঘন্য তেল বিক্রি করা শুরু করেছে, তাতেই মনে করো যে তোমার বাইক একদম নষ্ট হয়ে যেতে পারে। আর এই প্রবলেমে শুধু আমি একা নাই, ঢাকা শহরে যারা যারা বাইক চালায় তারা এই প্রবলেমটা এখন ইদানিং অনেক বেশি ফেস করছে। আর কিছু কিছু তেলের পাম্প তো মনে হয় ওদের অকটেন দিয়ে সিঙ্গাড়া, পুরি, জিলাপি এগুলো ভাইজে তারপরে অকটেন বিক্রি করছে। মানে আমাদের বাইক যদি আমাদের সঙ্গে কথা বলতে পারতো, বুঝতে পারলে তো। মানে আমি শিওর তুমি যদি তোমার বাইকে জিজ্ঞেস করতে যে তুমি কেমন আছো, এই ভেজাল তেল পেটে থাকার কারণে কি উত্তর দিতে জানো? আজকে আমার মন ভালো নেই। ওরা কথা বলতে পারে না বলে এই জিনিসটা বলতে পারে না, আমি 100% শিওর। কিন্তু খুদার কসম, এই যেসব তেলের পাম্পগুলো এই যে ভেজাল তেল বিক্রি করছো না, হ্যাঁ, এই তেল বেচা বন্ধ করো, নাহলে কবে দেখবা যে আমি কোনো স্পন্সরশিপ ছাড়াই তোমাদের তেলের পাম্পে যাই উল্টো পাল্টা ভিডিও করে তোমার ব্যবসার টেস্ট মারে পিছন দিয়ে লাল বাতি জ্বালায় বাঁশ ঢুকাই দিয়ে চলে আইছে। চিটারের দল যত সব। আর এইসব ভেজাল তেলের কারণে মনে করো যে আমার নিজের বাইকের এফআই নষ্ট হয়ে যেতে গেছিল। আর এরকম এফআই রিলেটেড প্রবলেম এখন অনেকের বাইকেই দেখা যায়। এই জন্য তোমরা যদি আলট্রাসনিক ইনজেক্টর ক্লিনিং আর হাই প্রেশার টেস্টিং করাতে চাও, তাহলে একবারে সাটান করে টান মারি চলে যাবো মোটো পালসে। আর এই সার্ভিস সেন্টারে গেলে ছাতা আমার মিজাজটাই ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই সার্ভিস সেন্টারের একটা সমস্যা আছে, তুমি যেই বাইকের যেই সমস্যায় নিয়ে যাও না কেন, ওরা দেখবা কিভাবে সব ঠিক করে ফেলেছে। আবার মনে করো যে তোমার বাইকের কি কি সমস্যা আছে, ওরা একটা কম্পিউটারাইজড ডিভাইস দিয়ে সব ফাইন্ড আউট করে ফেলতে পারে। আবার ধরো ওখানে বাইক সার্ভিসিং করতে দিয়ে পাশে একটা কাঁচের এসি রুম আছে, বুঝতে পারলি তো। ওখানে ঢুকে একদম চুপ করে বসে ইউটিউবে ভিডিও দেখবা, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। মানে মনে করো যে রুমে এসে সোফায় একেবারে চেগায় শুয়ে ইউটিউবে ঢুকে আমার ভিডিও দেখতে থাকবে, আর ওইদিকে তোমার বাইক সার্ভিসিং চলতেই থাকবে। মজা না? বেয়াদব কোথাকার। সত্যি কথা বলতে তুমি যদি একবার এখান থেকে তোমার বাইক সার্ভিসিং করাও, তাহলে পরের বার তুমি নিজেই আসবে, মানে বাইক একেবারে নতুনের মতো হয়ে যায়, বুঝতে পারলে তো। কারণ এখানে যারা আসলে সার্ভিসটা দেয় তারা মনে করো যে সবাই অনেক বেশি এক্সপেরিয়েন্সড। মানে মনে করো যে গুগল ম্যাপে দেয় মোটো পালস লিখে সার্চ দিয়ে এক টান দিয়ে চলে আসবা, তারপর দেখবা যে তোমার বাইক একেবারে নতুনের মতো হয়ে গেছে। আমি আমার বাইকের মাস্টার সার্ভিসিং এখন মনে করো যে এখান থেকেই নিই। আর এদের কাছ থেকে মাস্টার সার্ভিসিং নিলে মনে করো যে আমার মেজাজ একেবারে ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়। কিন্তু মেজাজটা বেশিক্ষণ আবার ঠান্ডা রাখতেও পারি না, কারণ ওই যে বাংলাদেশে বাইক চালাই। আর তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে এই দেশের বাস ড্রাইভাররা অনেক বেশি রোমান্টিক, এবং তাদের এই ভালোবাসার জন্য মনে করো যে তারা মাঝে মাঝে ম্যাগনেটের মতো আমাদের কোলের ভিতরে চলে আসে, যেটা আমরা মোটেও পছন্দ করি না। দেখো
জেব্রা ক্রসিং এর উপরে বাস, হ্যাঁ, আর বাসের সামনে দিয়ে মানুষজন রাস্তা পার হচ্ছে। না আমি না আসলে বুঝি না জেব্রা ক্রসিং দিয়ে আপনার দরকারটা কি, মানে কি রাস্তা ডিজাইন করার জন্য? দাঁড়াও, উন্মাদের মতো দৌড়ায় দৌড়ায় রাস্তা পার হচ্ছে দেখো। তবে রাস্তায় মাঝে মাঝে কিছু উন্মাদ বাইকারও দেখা যায়। দেখো চলে আইছে ফুটপাতের রাজা সালমান খান। হ্যাঁ, মানে ফুটপাতের এই ফাঁকা জায়গাটা দেখে তার রীতিমতো লোভ লেগে গেছে, বুঝতে পারলে তো? কিন্তু এদিক তামিম ইকবাল কিন্তু বলেই দিয়েছে যে লোভ সামনে। ও আবার আইছে দেখো, ও নিজেও কিন্তু পড়লো লেখাটা। হ্যাঁ, তারপরেও সে ওই দিক দিয়ে যাবে। আচ্ছা, ওর পিছনে ব্যাগের চেন খোলা। তোমার চেন খোলা। চলেই গেল দেখো তো। ও ভাবছে যে লোভ বাড়ির যা সামলাবো না, আগে এইটুক পার হই। আমি আসলে মাঝে মাঝে ভাবি, বুঝছো, মানে আমরা আসলে বাংলাদেশে বাইক চালাই বলে আমরা অনেক দিক দিয়ে আসলে লাকি। কারণ এই যে কাজটা করলো, হ্যাঁ, এটা যদি বাইরের দেশে করতো তাহলে মনে করো যে ও মাঝে মাঝেই বাসায় যেত আর ম্যাক্সিমাম টাইমে থাকতো জেলখানে। তবে বাইরের দেশের রাস্তাগুলো যেমন সেই, বাইকগুলো মনে করো যে অস্থির। আমি যদি কখনো বাইরের দেশে যাই, বুঝতে পারলে তো, তাহলে ধরেই নিবা যে আমি 1000cc কোনো একটা বাইক চালানোর জন্যই গেছি। কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে যদি বাইরের দেশে যেতে চাও তাহলে মনে করো যে সিআই স্টাডি বাংলাদেশের উপরে আসলে কোনো কিছুই নেই। দেখো তাকাও, আমি না উপকার করার জন্যই বলছি, বুঝতে পারলে তো? এই যে অনেকে আছো যে বাইরের দেশে যাওয়ার জন্য উঠে পড়ে লাগিয়েছো কিন্তু যেতে পারছো না, বাংলাদেশে লটকায় আছো। যাদের যাওয়ার দরকার তারা পেজে ঢোকা, আর যারা যাবে না তারা বসে বসে আমার ভিডিও দেখো। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, যে বাইরের দেশে যে টানেলের ভিতরে বাইক চালানোর কিছু ভিডিও দেখা যায় না, এই ভিডিও দেখেই তো মনে করো যে একটা অন্যরকমের শান্তি লাগে। কি সুন্দর টানেল আর কি সুন্দর বাইক। হ্যাঁ, এবার বাংলাদেশের টানেল দেখবে। রেডি, 1 2 3। মিরপুরের টানেল তো মানে এই জায়গায় আসলে তোমার রীতিমতো মনে হবে কি যে তোমার কোনো একটা ফ্রেন্ড মনে হয় কিডন্যাপ হয়ে গেছে, তুমি কিডন্যাপারের কাছ থেকে ফ্রেন্ডকে ছাড়াতে আইছো এই জায়গায়। আবার যখন তখন তুমি নিজেও কিডন্যাপ হয়ে যেতে পারো। মানে বাইরের দেশের টানেল দেখলেও একটা শান্তি লাগে। আর এই দেখে মনে হচ্ছে যে এখানে আগে একটা বোম বানানোর ফ্যাক্টরি ছিল, হঠাৎ একদিন বোম টম ফাটে ফ্যাক্টরি উড়িয়ে চলে গেছে, এখন এটা রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে। আর এখানকার রাস্তার অবস্থাও দেখো না, মানে রাস্তার উপর যদি স্যান্ডেল পরে হাঁটে বেড়াও তাও মনে হয় পায়ের স্যান্ডেল খুলে ছিঁড়ে দৌড় মারতে পারে। আর সেখানে বাইকের টায়ারের অবস্থা কি হয় সে তো বুঝতেই পারছো। আর এখন তো বুঝতেই পারছো যে আমি বাইকের টায়ার নিয়ে কিছু একটা বলবো, আর বলবো না কিসের জন্য। টিম চ্যানেল টায়ার লাগানোর পরে তো আমার রীতিমতো মনে হচ্ছে যে বাইকের চাকার সাথে আমি কাঁঠালের আটা লাগাই ঘুরে বেড়াচ্ছি। আর এর গ্রিপ মানে তুমি রাস্তার ভিতরে যায় কর্নারিং করতে যায়, শুয়ে পড়ো, বাউলি মারো, স্লাইড মারো, তোমার যা মন চায় তাই করো, তোমার মনে হবে যে তোমার টায়ার একেবারে রাস্তার সঙ্গে ইনের ওপেন রিলেশনশিপ হয়ে গেছে, বুঝতে পারলে? আমি আমার বাইকে মনে করো যে টিম চ্যানেল মিলিটারি স্ট্রিট গিফট TS689টা ইউজ করছি। আর মনে করো যে টিম চ্যানেল সবগুলো টায়ারই সফট কম্পাউন্ড হওয়ার কারণে অন্যান্য যে কোনো টায়ারের থেকে এর গ্রিপ অনেক ভালো। আর কেন তোমাদের আসলে টায়ারটা ইউজ করা হচ্ছে আমি তোমাদের বুঝাই বলছি। দাঁড়াও, যেমন ধরো বাংলাদেশের এক এক জায়গার রাস্তা এক এক রকম, হ্যাঁ, সেরকম মনে করো যে টিম চ্যানেলও কিন্তু 145টার উপরে টায়ারের সাইজ আর ভ্যারিয়াস টাইপের প্যাটার্ন আছে, বুঝতে পারলে? আবার মনে করো যে আমাদের রাস্তাঘাটের কিছু কিছু অংশ অনেক ভালো, আবার কিছু দূর গেলেই ভাঙাচোরা শুরু, সেরকম এই টায়ারও তুমি ভেঙে ভেঙে কিনতে পারবা, মানে EMI সিস্টেমে ওই টায়ার কেনার সুবিধা আছে। আবার ধরো রাস্তাঘাট ঠিক করলে ওই রাস্তার উপর 30-40টা মালবাহী ট্রাক গেলে রাস্তার অবস্থা আবার যা তা হয়ে যায়। কিন্তু টিম চ্যানেলের টায়ার কিন্তু তুমি 35,000 থেকে শুরু করে 40,000 কিলো পর্যন্ত আরামসে চালাতে পারবা। আর আমি মোটামুটি সব রকম ভাবে চালাই দেখেছি যে এই টায়ার নিয়ে আসলে রাস্তাঘাটে পিছলা খায় পড়ে যাওয়ার পসিবিলিটি অনেক কম। কিন্তু কেউ যদি এরকম বাইক চালাতে চালাতে ছাগলের মতো ভেজা ঘাসের ভিতরে চলে যায় তাহলে কোনো টায়ার কোম্পানির বাপেরও ক্ষমতা নেই হোক অ্যাক্সিডেন্টের হাতের থেকে বাঁচানো, কারণ এক নম্বরের একটা বলদ। আর এরকম কিছু সার্টিফাইড বলদ প্রজাতির কিছু বাস ড্রাইভার রাস্তাঘাটে দেখা যায় যারা রাস্তার থেকে যাত্রী তোলার জন্য হঠাৎ করে বাস থামায় দেয়। আর এইসব সিনসিনারি হয় বলে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এবারও বলছি যে বাংলাদেশের রাস্তায় যে বাইক চালাতে পারবে সে পৃথিবীর যে কোনো জায়গায় বাইক চালাতে পারবে। আর এখানে যখন তখন যে কেউ অশিক্ষিতর মতো ব্রেক মারে আর আমাদের লুকিং গ্লাস ভেঙে দেয়। লুকিং গ্লাস লাগেছে বলে আমি কিছু বললাম না, কিন্তু এই বাড়িটা যদি আমার হেলমেটের সামনে লাগানো এই ক্যামেরায় লাগতো না তাহলে ওকে আমি কি করতো আমি নিজেও জানি না, বিশ্বাস করো। কারণ ক্যামেরাটা দিয়ে তো পুরো ভিডিওটা শুট করা, বুঝতে পারলে? আর এটা আমার অনেক পছন্দ, কারণ এটা 100% অরিজিনাল। আর তোমাদেরও যদি আমার মতো এরকম 100% অরিজিনাল জিনিস পছন্দ তাহলে চলে যাবে অ্যাপেল গ্যাজেটসে, যেখান থেকে আমি এই ক্যামেরাটা নিচ্ছি। আর এই দোকানে শুধু ক্যামেরা না, মনে করো যে মোবাইল থেকে শুরু করে মনে করো যে ম্যাকবুক, আইপ্যাড, সব ধরনের ট্যাব, লাইফস্টাইল, স্মার্ট গ্যাজেট, হেডফোন, মানে কি নাই এখানে। আবার সবই 100% অরিজিনাল। আবার এসব অরিজিনাল জিনিসপত্র তুমি এই দোকানের থেকে EMI সিস্টেমেও কিনতে পারবা। দেখো তো কি বলতে ইচ্ছা হয়। আবার তুমি চাইলে ওদের সাথে প্রোডাক্ট এক্সচেঞ্জও করতে পারবা। মনে করো যে বসুন্ধরা সিটির লেভেল 6 আর যমুনা ফিউচার পার্কের লেভেল 4 গেলে এদেরকে পাই যাবা।
আবার মনে করো যে তোমাদের যদি রাস্তাঘাটে জ্যামের ভিতরে বসে থাকতে খুব বিরক্ত লাগে, তাদের জন্য এদের হোম ডেলিভারি সার্ভিসও আছে। আর আমার কাছে সত্যি কথা বলতে এদের হোম ডেলিভারি সার্ভিসটা অনেক বেশি ভালো লাগছে, কারণ ঢাকা শহরে ইদানিং জ্যাম অতিরিক্ত বাইরে গেছে, বুঝতে পারলে তো। আর এরকম জ্যামের ভিতরে বসে বসে আমি মাঝে মাঝে ভাবি যে এরকম ঢিস মারে যদি সামনের দিকে চলে যেতে পারতাম তাহলে মনে করো যে খুব ভালো লাগতো। কিন্তু আসলে বাইক টাইক ভেঙে যাওয়ার ভয়ে আমরা এসব কিছু করতে পারি না, কারণ আমরা প্রত্যেকটা বাইকারই নিজেদের বাইককে অনেক ভালোবাসি। তবে প্রত্যেকটা বাইকারেরই একটা কথা মাথায় রেখে বাইক চালানো উচিত, যে তোমরা তোমাদের বাইককে আসলে যতখানি ভালোবাসো তার থেকে 1000 গুণ বেশি তোমাদের বাপ মা তোমাদের ভালোবাসে, ঠিক আছে? তো ওই জিনিসটা মাথায় রেখে বাইক চালাও, কারণ এটা বাংলাদেশ। আর এখানে যেসব রাস্তায় মোটামুটি ভালো স্পিডে গাড়ি চলে সেই রাস্তার ভিতরে এরকম বোতল হাতে নিয়ে দাঁত কালাতে কালাতে রাস্তা পার হওয়া বলদ রাস্তায় থাকতেই পারে। আর আবারও বলছি, মোটো ব্লগ 3 থেকে আমার সামনে এরকম উল্টো সাইড দিয়ে আসতে যায়, ধরা খায় না। আর পুলিশ ভাইদেরকে বলছি, দয়া করে আমাদের বাইকারদের পিছনে একটু কম লাগে, রাস্তাঘাটের অশিক্ষিত বাস আর ট্রাক ড্রাইভারদের একটু লাইনে আনার চেষ্টা করেন, সেটা করলে মনে হয় একটু ভালো হয়। কারণ আপনারা যখন রং সাইড দিয়ে আসছিলেন তখন অবশ্যই কোনো একটা ইমার্জেন্সি কারণেই আসছিলেন, কিন্তু রাস্তাঘাটে এত বড় একটা বাস যখন ইমার্জেন্সি ব্রেক মেরে ফেলে রাস্তায় যাত্রী উঠানোর জন্য, তখন পিছনে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। আর 10টা বাইক অ্যাক্সিডেন্ট করলে যতজন মানুষ মরে তার থেকে 3 গুণ বেশি মানুষ একটা বাসের ভিতরেই থাকে। আর ওই বাসের ড্রাইভার যদি একটা বলদ হয়, সেই বলদের বলদামি আপনারাই সবার আগে দূর করতে পারবেন। আমরা তো এখন মাত্র 150 সিসির বাইক চালাই, তাতেই তো আপনারা বাইকের পেপার টেপার চেক করতে যায় পারলে আমাদের প্যান্ট ম্যান্টও টান দিয়ে খুলে ফেলেন। আর সেখানে 500 সিসির বাইক কিনলে তো মনে হয় আপনারা আমাদের এক্সরে রিপোর্টও চাইয়ে বসতে পারেন। যদিও 500 সিসির বাইক আসবে এটা বিগত 300 বছর ধরে শুনিয়ে যাচ্ছি, কিন্তু 500 সিসির বাইক যদি একবার বাংলাদেশে চলে আসে না, তাহলে তো মনে করেন যে একেবারে 300 কিলোমিটার স্পিডে বাইক চালাবো, পাগল ছাগলের মতো এদিক ওদিক বাইক নিয়ে টানাটানি করবো, রানিং এর উপরে সামনের চাকা উঁচু করে একটা যাচ্ছে তাই অবস্থা বানায় ফেলবো। এই কথা কিন্তু আমরা একদম বলছি, আমরা একদম আমাদের মতো করে একদম আস্তে আস্তে চালাবো। কারণ বাইক 500 সিসি হয়েছে তো কি হয়েছে, জীবনটা তো কোনো ছেলে খেলার নয়, লাইফ ইজ নট এ প্লে বয়, তাই না? আমরা আসলে সবাই মিলে একনিষ্ঠ এবং দলবদ্ধ হয়ে শুধুমাত্র রাস্তা না পার হয়ে যদি সবাই মিলে একটু চেষ্টা করি যে সবকিছু ঠিকঠাক করার, তাহলে আসলে সবকিছু ঠিক হওয়া সম্ভব। কারণ অ্যাক্সিডেন্ট করার জন্য আসলে কেউই রাস্তাঘাটে বের হয় না, কিন্তু রাস্তাঘাটের কিছু বলদের কারণে অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হয়ে যায়। কিন্তু সবাই মিলে চেষ্টা করলে আসলে অনেক বড় বড় দুর্ঘটনাও কমানো সম্ভব। কিন্তু সবাই মিলে সবকিছু করলেও আমার ভিডিও আমার নিজেরই এডিট করা লাগে, আর তার উপর দিয়ে মোটো ব্লগটা আমি এমনি অনেকদিন পরে দিচ্ছি বলে ভাবলাম যে একটু বড় করেই বানাই, আর এই জন্য আরো দেরি হয়ে গেছে। দেখো তো কি বলতে ইচ্ছা, এই দেখো তাকাও, আমার এটা বানাতে কিন্তু হেভি কষ্ট হয়েছে, বুঝতে পারলে তো? এখন শেয়ার দাও, আই লাভ ইউ টু।